ভিখারির বাচ্চা ফিয়াদ হাকিম সে আবার বলছে ছি 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 হুমায়ুন কবির মুসলমানদের বিক্রি করে দিল, আপনাদের আবেগকে বিক্রি করে দিল। আরে তুই তো মুসলমানই নস রে ভাই। আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছি, এই ফুটেজটা আপনারা এক এক করে ফটো করুন। অটল বিহারী বাজপেয়ী এবং সেই সময় সংঘ পরিবারের নেত্রী তাদেরকে মমতা ব্যানার্জি কিভাবে হাত ধরে আছে অটল বিহারী বাজপেয়ী 3 দিন ওয়েট করেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মুসলমানদের সঙ্গে কি করেছে তাও আমি দেখাবো। তাদের উল্টোপাল্টা প্রশ্ন বা তাদের ভাষণ এটা বাংলার মানুষ শুনছে। আমি আপনাদের এইসব প্রশ্নের জবাব প্রথমে দেব এক এক করে। তার আগে আমি আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছি, এই ফুটেজটা আপনারা এক এক করে ফটো করুন। এই ছবিটা দেখুন, বাংলাতে মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসেছিল। মোবাইলটা সরাও দেখো, এদিকে এই মোবাইলটা টানো। আরে নামানো হবে না, দেখুন না কি অবস্থা হচ্ছে। আরে মোবাইলটা তুমি একটু সাইড করো। এই কাকা দাঁড়ান না, টেনশনটা তো অন্যদিকে চলে যাবে। বলুন বলুন। প্রথমে আপনারা দেখুন ছবিটা অটল বিহারী বাজপেয়ী এবং সেই সময় সংঘ পরিবারের নেত্রী তাদেরকে মমতা ব্যানার্জি কিভাবে হাত ধরে আছে অটল বিহারী বাজপেয়ী। তাহলে বাংলার রাজনীতিতে আমার কাছে বিজেপির বিপুল সাজানো হচ্ছে, বিজেপি তৈরি করে দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে মিটিং করেছে, টাকা নিয়েছে। সেসব পরে আমি তো হাইকোর্টে আজকেই মামলা করছি, কাল রাত্রিতে গিয়েছি হাইকোর্টে যাবতীয় পেপারসে অ্যাপ্লিকেশনের সিগনেচার করে দিয়েছি, 6 জন লয়ারকে নিয়োগ করে দিয়েছি। আজকেই মামলা হচ্ছে, যেটা এআই করে আমার বিরুদ্ধে দেখানো হয়েছে। মুসলিম দরদি দেখাচ্ছে ফিয়াদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেকের নেতৃত্বে। আগে এটা একটা দেখে নেন, কোন 6 জনের বিরুদ্ধে মামলা করছেন? 6 জন স্পেসিফিক কিছু না, তৃণমূল কংগ্রেসের যারা প্রেস কনফারেন্স করেছে তারা যে এআই করে যেটা করেছে, এআই যে করা হয়, এআই দিয়ে যে অনেক কিছু করা হয়। 3 দিন ওয়েট করেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মুসলমানদের সঙ্গে কি করেছে তাও আমি দেখাবো, তাও আগামী দিনে প্রেস মিট করে ইনশাআল্লাহ। বাংলার মুসলমানদের কত হিতাকাঙ্ক্ষী, আর ওরা কোথায় গিয়ে আরএসএস এর সাথে কোথায় মিটিং করে, কোথায় বাংলার মুসলমানদের ক্ষতি করার জন্য প্ল্যান করে, সেসব 3 দিনের মধ্যে গোটা ভারতবর্ষের মিডিয়াকে দেবে, জানাবো। চলছে কাজ, কোনো অসুবিধা নেই। ওরা যাকে দিয়ে করেছে, আমার আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন যে ববি হাকিম, অরূপ বিশ্বাস আর কুণাল ঘোষ যে 19/12/2025 আমার বহরমপুরের ফ্ল্যাটে প্রায় 51 মিনিট 9 সেকেন্ড এর একটা ভিডিও, সেটাকে 19 মিনিট ওই 14 সেকেন্ডের মতো কাট করে মানুষের সামনে এআই করে দেখানো হচ্ছে। আমি পুরো ভিডিও প্রকাশ করব, 2 দিন একটা দিন ওয়েট করেন, এদের মুখোশ খুলে দিব এবং আমার ফ্ল্যাটে বসে এই অভিষেকরা, এই মমতা ব্যানার্জি, আমি দল খোলার আগেই 4টা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পরেই আমাকে যে 2 জন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে, আমি আপনারা জানেন, বিশেষ করে রাজীব বাবুরা বহরমপুরের লোকাল যারা সাংবাদিক তারা সবাই জানেন, আমি আজ পর্যন্ত 2011 সাল থেকে আমার বহরমপুরের যে ফ্ল্যাট রয়েছে, আমি আজ পর্যন্ত কোনোদিন রাত্রিবাস করি না, বা আমি দিনের বেলায় 10টা 11টায় যাই, 4টে 5টা মধ্যে কাজ সেরে কারো মিডিয়া পেশ করে না হয় কারোর সাথে সাক্ষাৎ করে আবার আমার দেশের বাড়িতে চলে আসে। দীর্ঘদিনকার ভিডিওটা শুরু হয়েছে 7টা 58 মিনিটে। ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারিনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি, সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটে। আর ভিডিও দেখানো হয়েছে কত? 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না,
মুসলমানদের নেতা হতে দেবে না, ভারতবর্ষের সংবিধানে শুধু হিন্দু কমিউনিটির লোকরাই নেতা থাকবে। তাহলে দেখুন আরএসএসকে কে ডেকে নিয়ে এসেছিল, এটা প্রথম প্রশ্ন আমার। বিজেপিকে কে ডেকে নিয়ে এসেছিল? অটল বিহারী বাজপেয়ী কোন দলের নেতা ছিল? মমতা ব্যানার্জি কার সঙ্গে হাত তুলে কথা বলছে? সালটা কবে দেখে নেন ভালো করে ফুটেজ। পরবর্তী ফুটেজ দেখুন, অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জিকে কালীঘাটের বাড়িতে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। দেখে নেন, দেখে নেন, ভারতবর্ষের মানুষকে দেখাচ্ছে আপনাদের মাধ্যমে যে এত মুসলমান প্রীতি দেখাচ্ছে, এত বাবরি মসজিদের প্রীতি দেখাচ্ছে ববি হাকিম, তার দিদি মমতা ব্যানার্জি কেন ডেকে নিয়ে এসেছিল? আর অটল বিহারী বাজপেয়ী কেন তার মাকে প্রণাম করেছিল, কি সম্পর্কে করেছিল? দ্বিতীয় হচ্ছে বাল ঠাকরেকে তো আপনারা চিনতেন, মহারাষ্ট্রের বাল ঠাকরেকে চিনতেন। তার ছেলে উদ্ধব ঠাকরে কার থেমে আছে, কার সঙ্গে আছে? সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, কংগ্রেসের সব নেতা। এই যে এতগুলো ছবি আছে, একটা ভারতবর্ষের কোনো মুসলমান লোক নেই, নেতা নেই যে ইন্ডিয়া জোট, এনডিএ জোটেও নেই। ইন্ডিয়া জোটেও রাহুল গান্ধী সহ, মমতা ব্যানার্জি সহ, উদ্ধব ঠাকরে সহ যারা যারা নেতা আছে দেখে নেন, একটা কোনো মুসলমান নেতা এই এতে ছবিতে পাবেন না। তাহলে যেখানে ওভারঅল পশ্চিমবাংলার 37% আর গোটা ভারতবর্ষে আজকের দিনে প্রায় 24-25% মুসলমানের ভাগ, 4 ভাগের 1 ভাগ মুসলমান বাস করে, সেখানে ভারতবর্ষের কোনো মুসলমানকে এইসব ছবিতে দেখতে পাবেন না। তাহলে মমতা ব্যানার্জিরা কতটা সেকুলার আর কতটা মুসলমানদের প্রিয়, কংগ্রেসের নেতারাই বা কতটা মুসলমানদের কাছে, অধীর চৌধুরীর বা কতটা মুসলমানদের কাছে, এইসব ফুটেজ আমার সাথে দেখে নেন, ছবি করে নেন, দরকার হলে একটা করে কপি আপনাদের দিয়ে দেবো। এটা গেল 3 নম্বর। 4 নম্বর, বাবরি মসজিদ যেদিন এতে যেদিন গোধরা কাণ্ড হয়েছিল সেদিন মমতা ব্যানার্জি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, রাজধর্ম পালন করতে বলেছিল নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী সেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। কে বলেছিল? অটল বিহারী বাজপেয়ী বলেছিল গোধরাকাণ্ডে যে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী এই যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা বলেছিল। আপনারা অল ইন্ডিয়ার যারা সাংবাদিক এবং ওয়েস্ট বেঙ্গলেরও যারা নামি দামি সাংবাদিক, তারা সবাই আমার সঙ্গে এই বক্তব্য কনফারেন্স করতে পারবেন। তাহলে সেই নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বাংলার গুজরাটের মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জি যখন অটল বিহারী বাজপেয়ী রেলমন্ত্রী, ও কি পদত্যাগ করেছিল? মুসলমানদের খুন করা হচ্ছিল যে গুজরাটে, তখন কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিল? মমতা ব্যানার্জি এত সেকুলারের জন্য হচ্ছে, এত মুসলিমদের সঙ্গে আমি নাকি গদ্দারি করেছি, তার খেয়া ভাবছেন, তার অরূপ বিশ্বাস, এসবের জবাব নিশ্চয়ই আগামী দিনে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেবে বা দিতে বাধ্য। যদি না দেয় তাহলে বাংলার মানুষ 2026-এর যে ইলেকশন 23শে এপ্রিল আর 29শে এপ্রিল ঝেঁটিয়ে বিদায় করবে। সেটুকুন দেখে তাহলে তিনি যদি এত নীতিবান আর তিনি যদি এত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাহলে অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী হুমায়ুন কবিরকেও বলেনি, আর মমতাও তখন বাংলার মুখ্যমন্ত্রী। এই যে উদ্ধব ঠাকরে, বাল ঠাকরের ছেলে, তাকে প্রতি বছর ফুল মালা মিষ্টি পাঠানো হয়। কে পাঠায়? বাংলার মুখ্যমন্ত্রী। মুসলমানদের ভোট নিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আছেন, আর উদ্ধব ঠাকরেকে কিভাবে ফুলের চূড়া দিয়ে তিনি সম্বোধনা দিচ্ছেন দেখে নেন, বাংলার মানুষ দেখে নিন, এবং আপনারা মিডিয়া পার্সনরা এই ছবি নিশ্চয়ই দেখে নিচ্ছেন। উদ্ধব ঠাকরেকে মমতা ব্যানার্জি রাখি পড়াচ্ছে, দেখে নেন কত সেকুলার, দেখেন আর কত মুসলিম দেখে নেন। সবাই জানে মহারাষ্ট্রের বাল ঠাকরে একজন উগ্র হিন্দুত্ববাদ নিয়ে চলত। তার ছেলে উদ্ধব ঠাকরেকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মহারাষ্ট্রে গিয়ে রাখি পড়িয়েছে, দেখে নেন আপনারা। মুসলিমরা দেখে নেন কত মুসলিম প্রীতি মমতা ব্যানার্জির, কত মুসলিমকে আপনাদের ভালোবাসে, দেখে নেন। আমি সব ডকুমেন্ট দিয়ে এসেছি। এইবার আসি রাজ্যের নির্বাচন প্রসঙ্গে। এই যে অভিষেক বলছে, মমতা বলছে, ওই যে দেয়া থাকে যে ওয়াকফ বোর্ডে
প্রায় 5 বিঘি জায়গা দখল করে আছে। তার মিসেসের নামে কলকাতায় দেখুন ওয়াকফের জায়গায় ফিয়াদ হাকিমের মিসেসের জায়গা দখল করে সেখানে টাইলস মার্বেলের ব্যবসা করে। এই ভিখারির বাচ্চা ফিয়াদ হাকিম কস মুসলমান, সে আবার বলছে ছি ছি ছি, হুমায়ুন কবির মুসলমানদের বিক্রি করে দিল, আপনাদের আবেগকে বিক্রি করে দিল। আরে তুই তো মুসলমানই নস রে ভাই, তুই তো, তোর বাবা ছিল বিহারের গয়ার মুসলমান, তোর মা ছিল ব্রাহ্মণ কন্যা, তার ক্রসে তুই পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ফিয়াদ হাকিম, আপনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। আপনি এখনো নিজের মুখে স্বীকার করেন যে আপনার বাড়িতে কালী পুজো হয়, তাহলে মুসলিম কোরআন হাদিস যারা এক্সপার্ট, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের কারি বসে আছে, ডান দিকেও বসে আছে বাম দিকেও বসেছে, তাদের জেনে নেবেন। যদি কেউ নিজে মুখে বলে আমি দেব দেবতা মানি, তাহলে সে আর মুসলমান থাকে না। থাকে কি থাকে না? কোরআন হাদিসের যারা এক্সপার্ট, আমি কোরআন হাদিসের এক্সপার্ট নই, আমি পলিটিক্যাল ম্যান, তবু আমি যতটুকু জানি, কোনো ইমাম সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মৌলানা সাহেব যে নিজে মুখে বলে আমি দেব দেবতাকে মানি, আমার বাড়িতে কোনো দেব দেবীর ছবি আছে, সেখানে আল্লাহর ইবাদত হয় না, নামাজও হয় না, এবং সে কোনোদিন মুসলমান বলে দাবিও করতে পারে। এটা হচ্ছে আমার এদের প্রশ্ন। উত্তরটা হচ্ছে হুমায়ুন কবিরের এজিপিউকে এতটা ভয় পেয়েছে। আমি পাবলিশ করেছিলাম 22 তারিখে, 22শে মার্চ 16 জন ক্যান্ডিডেট। 25শে মার্চ যেদিন ওয়াইসি এসেছিল, সেদিনকে আমরা ওয়াইসির সঙ্গে যৌথ প্রেস কনফারেন্স করার পর বিকেল 4টের সময় এই যে খুবাই আমিন পীরজাদা, তারও ছবি দেখাবো। এই পীরজাদা তার 1 মাস আগে থেকে আমি যখন দল খুলি তখন উনি কংগ্রেস করতেন, রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস করতেন এবং রাজ্য কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল। সে আমার কাছে আসে সরাসরি বহরমপুরে লেক ভিউ হোটেলে, আমি তাকে হোটেলের ব্যবস্থা করে দিই। আমাকে যখন বলে আমি এখানে থাকবো, আমি দেখা করবো, বহরমপুরে লেক ভিউ হোটেলে ব্যবস্থা করে দিই। রাত্রি 8টার সময় 9টার সময় যাই। একজন বসিরহাটের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির নেতা, আর একজন পিসিসির মেম্বার, তাদেরকে 5-6 জনকে নিয়ে এসে আমাকে বলে এসব গোটা কংগ্রেসের মাইনরিটি সেলকে পুরো নিয়ে আসবো এবং গোটা কংগ্রেসকে ভেঙে আমি নিয়ে আসবো। আমাকে কোনো মর্যাদা দেয় না, ও অধীর কিছুটা দিত, কিন্তু শুভঙ্কর সরকার কোনো পাত্তা দেয় না, আমি এখানে থাকবো না, আপনাকে আপনার দল করবো, করতে পারেন। ও আমাকে কাকতি মিনতি করে বলে আমাকে রাজ্য সভাপতি করতে হবে। আপনি তো কোনো রাজ্য সভাপতি করেননি, আলাম না, আমি চেয়ারম্যান আছি, আমার এখনো পোস্ট সবাইকে নিয়োগ করিনি, সব জেলা প্রেসিডেন্টও করিনি, রাজ্য প্রেসিডেন্টও করি। তারপরে 7 দিন ঝুলি রেখে যখন সভাপতি করব ডিক্লেয়ার করলাম, সেই দিনই একটা এমন ছবি বেরালো, একটা মুসলমানের ছেলে পীরজাদা, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, 2 জন মহিলা 2 দিকে মদের বোতল, ওনাকে মদ ঢেলে দিচ্ছে আর উনি খাচ্ছেন। সেই ছবি মানুষের কাছে তুলে ধরছে। ওনাকে বলা হলো যে এই ধরনের কেন, তো বলছে এটা বহুদিন আগের। আলাদা বহুদিন আগেরই বা কেন থাকবে, আপনি এই রাজ্য প্রেসিডেন্ট থাকার তাও যা হোক মেনে নিলাম, যেহেতু করেছিল সেসব সরিয়ে রেখে করলাম। ফার্স্ট টাইম তার এত টাকায় লোক, ফার্স্ট টাইম সে একের পর এক আমাকে কলকাতার সারাউন্ডিং আশপাশে, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা একটার পর একটা রেকমেন্ড করতে লাগলো, পাঠাতে লাগলো। আমি যখনই পাঠাই, আমিনুল বলে যে ছেলেটা আমার কাছে থাকে, সে আমাকে রিপোর্ট করে, আমি কস্ট চেক করতে বলি, 2 দিন 1 দিন করে কস্ট চেক করে দেখি যে অনেক ভেজাল, অনেক তাদের বিধানসভা লড়ার মতো যোগ্যতা তাদের নেই। তবু আমার নতুন দল 4 মাসের মধ্যে আমি এত প্রার্থী দেবো বলেছি, অনেকটাই তার কথা মতো। এক সময় দেখলাম 22 জন প্রার্থীর রেকমেন্ড করেছে, 22-এর মধ্যে প্রথমে আমি 5 জন ছেড়ে দিলাম, বললাম এদের কোনো অবস্থায় আমি ক্যান্ডিডেট করবো না। 5 জন ছেড়ে দেওয়ার পর দেখছি তারা কমপ্লেন করছে যে কেউ বলছে আমি 2 লাখ টাকা দিয়েছি, কেউ বলছে আমি 4 লাখ টাকা দিয়েছি। তাকে তো খুবই আমি কিসের জন্য বলে এমএলএর টিকিট দিবে, বললাম ওর কাছ থেকে নাও, দাও 2 টাকা দিচ্ছ, আমি তোমাদের টিকিটও দেবো না, আমাকে না বলে তোমরা কেন টাকা দিচ্ছ। আমি যতগুলো ক্যান্ডিডেট দিচ্ছি কারোর সাথে 1 কাপ চা খাইনি, কাজে আমি ওই তৃণমূলের মতন তোলাবাজি করে টাকা নিয়ে দিয়ে টাকা নিয়ে পাচ্ছে আমার ছেলে হবে না। 17টা যেটা ছিল, তারপরে আবার কোশ্চেন করে ধরা পড়ে আবার 4 থেকে মাইনাস করে 13টা দিয়েছিলাম, তার মধ্যে জোড়া ছিল,
তার মধ্যে ইন্টালি ছিল, তার মধ্যে বাঁকুড়ার ইন্দাস ছিল, তার মধ্যে হাওড়ার 2-3টে ছিল, তার মধ্যে হুগলির 2-3টে ছিল, উত্তর 24 পরগনার ওই সাব ডিভিশনে আরও 3-4টে ছিল। লাস্ট যখন আমাদের 30শে মার্চ থেকে যখন 152টা সিটের মনোনয়ন চলছে, আমরা নিজে মনোনয়ন নিয়ে ব্যস্ত। আপনারা জানেন যে 1 তারিখে একটা বিরাট জনসভা করা হয়েছিল ওয়াইসিকে নিয়ে নওদার ডুবতলায়। সেদিন পর্যন্ত আমার নিজেরই করার কথা ছিল, পৌঁছাতে পারিনি, জ্যাম হয়নি, 2 তারিখে করেছি। আমরা যখন এত ব্যস্ত, তার মধ্যে আমাদের কাছে অভিযোগ আসে প্রতিদিনই খুবাই আমিন কারো না কারোর সাথে টাকা নিয়ে প্রার্থী বিক্রি করছে, এবং যাদের প্রার্থী করছে তারা আবার তৃণমূলের প্রতীক জৈন আর অভিষেকের সাথে মিটিং করছে। কেউ সরাসরি বর্ধমানের, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি কি গাঙ্গুলি নাম ছিল, পঙ্কজ গাঙ্গুলিকে টাকা দিয়ে কেনা হলো। আমার সাংগঠনিক জেলা সভাপতি তাকে ডেকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির ডায়াসে তাকে টাকা দিয়ে আমার দল ছেড়ে দেখালো যে আম জনতা উন্নয়ন পার্টির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি দল বদল করলো। আমি সঙ্গে সঙ্গে ভাতারের আমাদের দলের প্রার্থী ভূতান চৌধুরীকে ঘোষণা করে দিলাম পূর্ব মেদিনীপুরের প্রশাসক। তারপরে পূর্বস্থলীর যে স্বপন দেবনাথ যে মন্ত্রী, ওখানে আমাদের একজন মুসলিম প্রার্থী ছিল, তাকে 16 লাখ টাকায় কিনে নিল। বললো তুমি মনোনয়ন ফাইল করো না, তুমি টাকা নিয়ে নাও। যে 1 লাখ টাকা জীবনে গুনে নি, আমারও ভুল হয়েছে, কোশ্চেন না করে তাকে প্রার্থী ডিক্লেয়ার করেছি। এই হুমায়ুন কবিরের আজকের দিনে এত বাজার দর বেড়ে গেছে যে তার প্রার্থী তালিকায় নাম আসলেই প্রতীক জৈন আর অভিষেক আর মমতা ডাইরেক্ট তাদেরকে ডেকে পাঠাচ্ছে, দিয়ে টাকা দিয়ে থামিয়ে দিচ্ছে। আমি 3 দিন আগে পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত আমার কাছে 181 জন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা ছিল। তার মধ্যে 127টা মুসলিম, আর ওয়াইসিদের প্রথমে 8 চেয়েছিল, পরে 12, তারপরে আবার 14। সেটাও আবার ওয়াইসির দলের। এই যে এত টেম্পার দেখাচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওয়াইসির দলের যে অবজারভার অ্যাডভোকেট আদিল হোসেন আর রাজ্য সভাপতি রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সুলাঙ্কি, আর মুর্শিদাবাদ জেলায় যে ইমরানের দলের জেলা সভাপতি আসাদুল, যার বাড়ি জঙ্গিপুর বিধানসভায়, সে নিজে নিজে জঙ্গিপুর বিধানসভায় ওই গ্রিন দলের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে। তারপরে যখন আমি প্রোটেস্ট করি, তাকে তখন নিয়ে আসে সুতি আর কাঁদি আর রঘুনাথগঞ্জটা আমার সাথে নিয়েছিল সুতিতে। তারপরে সে যখন এক্সিকিউশনে আটকে যায়, সেটা গোপন রেখে এই আসাদুল আর ইমরান সোলাঙ্কি, খলিলুর রহমান আর মমতা ব্যানার্জির নির্দেশে খলিলুর রহমান ওই জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি আর ওদের যারা ওখানে ইমানি বিশ্বাস সহ যারা যারা ক্যান্ডিডেট চাকরি, তাদের সঙ্গে বসে 20 কোটি টাকা ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যেটা সাথে জোটটাতে এরা খলিল রহমান আর ইমরান সোলাঙ্কি রঘুনাথগঞ্জের 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তারপরে রাত্রে ঘন ঘন 4-5বার ফোন হয়েছে আসাদুল্লাহ ওয়াইসির কাছে। তারপরে আসাদুল্লাহ ওয়াইসি রাত্রেই কলকাতায় নামার কথা, সকালবেলায় 10টার মধ্যে আমি কলকাতা যাব, ওয়াইসি রাত্রে এসে থাকবে, নেমে আমার উত্তর দিনাজপুরের ইসলামপুরে মিটিংয়ে যাওয়ার কথা। সকালবেলায় আমি যখন কলকাতার পথে, আমি যখন এয়ারপোর্টে নামছি, তখন ওয়াইসি করছে ওর অ্যাক্সিডেন্টাল থেকে বলছে যে আমি ছিন্ন করলাম। তাহলে যে চোররা এখানে টাকা খাওয়ার জন্য ভোটে লড়তে এসছে, আসাদুল্লাহ ওয়াইসিকে আমি অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি। তিনি একজন ব্যারিস্টার মানুষ, শিক্ষিত মানুষ, লন্ডনে পড়াশোনা করা মানুষ, কিন্তু এখানে তাদের তার জন্য কিন্তু গত 2021 সালে সেম কেস ঘটেছিল ওই আইএসএফ ওই ফুরফুরা শরীফে ছিল। তারপরেও কিন্তু এই জোটদের জন্যই কিন্তু সেবারে আইএসএফের সাথেও এদের জোট হয়নি। এবার যখন জোট সাকসেস, যখন 25 তারিখে নিজে এবং 1 তারিখে এসে এখানে যখন বললো, ওখানেও বলেছিল আমি ডেপুটি সিএম এর দাবি করেছিলাম, বলা আমি বলিনি, ওয়াইসি নিজে বলেছিল ডেপুটি কেন, আপনাকে সিএম হতে হবে। একথা বলার পর সে তার রাজ্য সভাপতির কষ্টেক না করে আমার জন্য যে ফেক আইটি বা এআই করে যেটা প্রচার করা হলো,
সেইটাকে দেখিয়ে আর সেই সরে গেছে। আমার কোনো দুঃখ নেই। আমি বলছি আমার 181টা প্রার্থী থাকার কথা ছিল, আর ওর 14 ধরে 200 কাছাকাছি। বুঝতে পারছেন, 181 আর 14 95। সেই প্রার্থীর জায়গায় তাদের প্রার্থী 2 জন প্রার্থী অলরেডি মনোনয়ন করেনি, তারাও টাকা খেয়ে করেনি। করণদিঘি সিট আমার সাথে নেওয়া হয়েছিল, মনোনয়ন করেনি। আসাদুল টাকা খেয়ে তার কথা ছিল এতে সুতিতে, সে অন্য একজন মাল খেয়ে অন্য একজনকে এসে লাজমত, এবং আমার কাছে ফোন রেকর্ড আছে। আদিল হোসেন আমাকে বলছে সুতিটা আপনি নিলেন, পারতেন না বলে আপনি নিয়েছেন, আপনার দাম দরে বোধহয় অসুবিধা হচ্ছে। লাস্ট মোট আমাকে বললো আমার কাছে পাচ্ছি রেডি নয়, আমি রেডিমেড পাচ্ছি করবো না। ওরা একটা রেডিমেডকে ধরে নিয়েছে, তার সাথেও টাকা নিয়েছে, দিয়ে ওখানে দাম করে দিয়েছে। এবার সুতি ইমানি হচ্ছে শিল্পপতি মানুষ, তার কাছে বাংলাদেশ করতে ভালো হবে বাজার করতে, যে চিত্ত আমরা নিয়ে নিচ্ছি হুমায়ুন কবির, এবার বাজার দর করে মাল নিয়ে ছেড়ে দেবে। ইমরান সোলাঙ্কি 20 কোটি টাকার চুক্তি হয়েছে, 2 কোটি টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে, খলিলুর রহমানরা পাই দিচ্ছে, এবার বাকিটা মুখে মুখে আসতে না। ডেট তো পার হয়ে গেছে, আর তারা সাকসেস, তাদের প্ল্যান সাকসেস, যে হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুল্লাহ ওয়াইসির যে জোট হয়েছিল সেই জোটটাকে ভেঙে দেয়, তারপরে হুমায়ুন কবিরের কাজ করা। আমি চ্যালেঞ্জ করছি, আমার যে 181টার জায়গায় এই খুবাই আমিন ষড়যন্ত্র করে এও টাকা খেয়েছে, 2.5 কোটি টাকা খেয়েছে, 2.5 কোটি টাকা খেয়েছে আলাদা এক একটা প্রার্থীর জন্য, কোনো 15 লাখ, কোনোটা 9 লাখ, যেটা বললাম একটু আগে ইন্টালিয়ার তারা একটা কি বললাম জোড়াসাঁকোর জন্য যাকে প্রার্থী করা হয়েছিল 30 লাখ টাকা পেয়েছে। ইন্টালিতে যাকে শাহ আলম, আমি আগেই খবর পেয়ে শাহ আলমকে প্রার্থী না করার জন্য নির্দেশ দিই, মনোনয়ন যাতে না করে, খুবাই আমিনকে নির্দেশ পাঠাই 2 দিন আগে, সে তাকে মনোনয়ন করায়। যেহেতু তার কাছে ফর্ম এ বি দেওয়া ছিল, সে সেই ফর্ম এ সাবমিট করে দিয়ে দেয়, দিয়ে অলরেডি তার নামে 30 লাখ টাকা নিয়ে নেয়। আমি ওখানে তৌসিফ আহমেদ খানকে করে দিই, একটা চিঠিও করে দিই যে শাহ আলম আমার প্রার্থী না, তৌসিফ, কিন্তু আগে যে নির্বাচন করবে সে তো মনোনয়ন পাবে, বাকিটা ইয়ে হবে। তাই কাজে আমাদের ওখানে ইন্টালিতে শাহ আলমকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তার লোগো নিয়ে সে ভোটে নিলেও আমরা তাকে ভোটেই প্রার্থী হিসেবে মানছি না। ওখানে তৌসিফ আহমেদ খান আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী থাকবে। আমরা টোটাল 181 গল্প করেছিলাম। এইসব চক্রান্তকারীদের জন্য আজকের দিনে আমাদের প্রার্থীর অ্যাকসেপ্টেড হয়েছে, পুরোপুরি সব কিছু ঠিক আছে। টোটাল 129টা, তার মধ্যে 89টা মুসলিম, বাকিটা হিন্দু। আমাদের এই প্ল্যান পুরো মমতা ব্যানার্জি হুমায়ুন কবির সম্বন্ধে এত আতঙ্ক আছে যে আজকে হুমায়ুন কবিরের প্রার্থীকে যাতে না থাকতে পারে তার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, আর হুমায়ুন কবিরকে যাতে জোটটা ভেঙে দেয় সেটার জন্যও কোটি কোটি টাকা ডিল হচ্ছে।